আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 8ই মার্চ, গতকালকে 7ই মার্চ ছিল। 7ই মার্চ আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ দিবস, দীর্ঘদিন ধরে ছিল, এখনও আছে। আমরা মনে করি, আমি তো মনেই করি 7ই মার্চ আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ দিবস। এই কারণে যে আমি মনে করি যে আমাদের স্বাধীনতার যে ভ্রূণ, আমি মনে করি সেই ভ্রূণের প্রথম প্রকাশ ঘটেছিল 7ই মার্চে। 7ই মার্চে রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ঘোষণা করেছিলেন যে আমাদের এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, প্রথম এটা ঘোষণা হয়েছিল। তারই আলোকে মুক্তিযুদ্ধ হয়েছে। তার 3 সপ্তাহের মধ্যে আমরা স্বাধীনতা ঘোষণা করেছি এবং আমরা মুক্তিযুদ্ধে লিপ্ত হয়েছি। যারা মুক্তিযুদ্ধে গেছেন, ওই সময় গেছেন, যারা পরবর্তী যারা এগুলি স্মৃতিচারণ করেছে, তারা অনেকেই বলেছেন যে 7ই মার্চের ভাষণের মধ্যে আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত স্বাধীনতার প্রকৃত ঘোষণাটার ইঙ্গিত ওখানেই পেয়েছি। আমাদের এত বড় একটা গুরুত্বপূর্ণ দিবস, যা নাকি আন্তর্জাতিকভাবে ইউনেস্কো এখন এই ভাষণকে স্বীকৃতি দিয়েছে, সেই 7ই মার্চের সেই ঘোষণার দিবসটা আমাদের জাতীয় দিবস থেকে সরিয়ে ফেলা হয়েছে। কে সরিয়ে ফেলেছে? এই ডক্টর ইউনূসের নেতৃত্বে এবং কতগুলি বেয়াদব টাইপের লোক, যাদেরকে উনি উপদেষ্টা বানিয়েছিলেন, তারা এই দিবসটাকে আমাদের জাতীয় দিবস থেকে সরিয়ে দিয়েছে। আমাদের শতাধিক জাতীয় দিবস আছে, তার মধ্যেও এই দিবসটা স্থান পায়নি ওদের, কারণ ওরা এগুলো বাতিল করে দিয়েছে। এভাবে আমাদের স্বাধীনতার ইতিহাসকে জাতির কাছ থেকে ভুলিয়ে দেওয়ার জন্য এমন কোনো কাজ নাই, এমন কোনো অপকর্ম নাই যা নাকি অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টারা করেনি। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় হয়েছে, তারা চলে গেছে, নতুন একটা গণতান্ত্রিক সরকার আসছে। এটা বিএনপির সরকার এবং এই বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান, তিনিও কিন্তু স্বাধীনতা যুদ্ধের একজন মহানায়ক এবং তিনিও 7ই মার্চের এই ভাষণকে অবশ্যই গুরুত্ব দিয়েছেন। তার সরকারের আমলে আমাদের এই 7ই মার্চের ভাষণের কি দুর্দশা হয়েছে। 7ই মার্চ জাতীয় কোনো দিবস এখনও নয় কাগজে কলমে, আমি ঠিক আছে মানলাম, যদি কখনো আবার হবে, কিন্তু তার মানে কি এই যে আমি এই 7ই মার্চের ভাষণটা শুনতে পারবো না? তার মানে কি এই যে আমি 7ই মার্চের ভাষণটা নিয়ে শুনলে পরে আমি আইন অমান্যের মামলায় পড়ে যাব? এসে কিন্তু তাই হয়েছে। 7ই মার্চে আমরা দেখেছি চানখাঁরপুর এলাকা থেকে, চানখাঁরপুর মোড় থেকে একজন সাউন্ড বক্সে 7ই মার্চে ভাষণ বাজাচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রকে ধরে আনা হয়েছে এবং তাদের শাহবাগ থানা নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে শাহবাগ থানার ওসিকে যে ওনাকে আপনি ধরলেন কেন? তখন এই ওসি মনিরুজ্জামান উনি বলেছেন প্রথম আলো পত্রিকাকে যে ওটা বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাজাচ্ছিল, এটা তো নিষিদ্ধ, এই জন্য নিয়ে আসা হয়েছে। মানে এই লোকটা জানেও না, উনি ওসি হয়েছেন, উনি জানেনও না যে কোনটা নিষিদ্ধ কোনটা নিষিদ্ধ নয়। 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ কে করেছে? মিস্টার মনিরুজ্জামান, আপনাকে জিজ্ঞাসা করছি ভাই, আপনি তো আইন প্রয়োগকারী সংস্থার একটা প্রধান, ওই এলাকার প্রধান, আপনি তো নিজেই জানেন না যে 7ই মার্চে ভাষণ প্রচারটা নিষিদ্ধ কি নিষিদ্ধ নয়। 7ই মার্চে ভাষণ প্রচার তো নিষিদ্ধ নয়। আবার যে কোনো মানুষ, আরও চেয়ে বড় কথা, আমি কারো একটা ভাষণ শুনবো, কাউকে আমি পছন্দ করি, কাউকে আমি ভালোবাসবো, এটার মধ্যে নিষিদ্ধ করার কি আছে? আমরা একটা অদ্ভুত সময়ে এসে পৌঁছেছি এবং তাকে ধরে নিয়ে আসা হলো এবং তারপর দেখলাম এর প্রতিবাদে আরও অনেক ঘটনা ঘটলো। শাহবাগে আরও অনেক ছেলে মেয়েরা আসলো, এসে তারা এই 7ই মার্চে ভাষণ শোনার মানে জোরে জোরে প্রচার করে থাকলো। এটা নিয়ে আবার মারামারি, আবার ওই রকম স্বাধীনতা বিরোধী একটা গ্রুপ এসে তাদেরকে আটকানোর চেষ্টা। এই যে একটা মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাবে কিনা, 7ই মার্চ উচ্চারণ করা যাবে কিনা, 7ই মার্চের ভাষণের কথা বলা যাবে কিনা, এই সবই হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার অপকর্মের সঙ্গে সম্পর্কিত বিষয়। বাস্তবিক তাই। শেখ হাসিনার প্রথম ক্ষমতায় এসেছেন 96 থেকে 2001 পর্যন্ত উনি খারাপ চালিয়েছেন, এটা বলার কোনো সুযোগ তো নাই। তারপর
2009 যখন উনি ক্ষমতায় আসলেন, তারপর থেকে হয়তো আমি 2014 থেকে বলতে পারি উনি খুবই দুঃশাসন চালিয়েছেন এই জাতির উপর, এটাই মানতে রাজি আছি। কিন্তু তার সঙ্গে 7ই মার্চের ভাষণে কি সম্পর্ক? উনি দায়িত্ব নেওয়ার আগে, উনি রাজনীতিতে আসার আগে, তারও তো অনেক আগে 7ই মার্চের ভাষণ প্রচার হয়ে গেছে। বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না? এদেশে যে নাকি বাংলাদেশের নাম উচ্চারণ করবে, যতদিন বাংলাদেশ নাম থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। যতদিন বাংলাদেশের নাম আমি গর্বের সঙ্গে উচ্চারণ করব, ততদিন বঙ্গবন্ধুর নাম আমি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করব। কেন করব না? বঙ্গবন্ধুর সঙ্গে শেখ হাসিনার শাসনের কি সম্পর্ক থাকতে পারে, এটা আমি বুঝি না। 32 নম্বর ভাঙা হয়েছে। দেখেন 32 নম্বর কোথায়, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি যে 32 নম্বরটা কিভাবে একটা জাতির প্রতীকে, স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। বলা হয় না ধানমন্ডি 32 নম্বর মানে কি? মানে 32 নম্বর সড়ক, এই তো। আমরা 32 নম্বরতে যে জায়গাটাকে বুঝি, যে বঙ্গবন্ধুর যেটা বাড়ি ছিল, ওটার নাম্বার, ওই সড়কের নাম্বার কিন্তু 32 না আসলে, এদিকে আপনারা জানেন। ধানমন্ডি সড়কগুলোর নাম চেঞ্জ হয়েছে, অনেক আগে চেঞ্জ হয়েছে, কিন্তু আগে এই সড়কটার নাম ছিল 32 নম্বর। এই 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়িটা ছিল। সেই 32 নম্বর এখন 11 নম্বর সড়ক। এই 11 নম্বর সড়কের 10 নম্বর বাড়িটা হলো বঙ্গবন্ধুর বাড়ি। এখন কেউ কিন্তু 11 নম্বর সড়ক চিনে না, 32 নম্বরই চিনে। কারণ 32 নম্বরটা ধানমন্ডির সকল সড়কের নাম্বার ঠিক আছে, এটাও কাগজ কলমে 11 নম্বর সড়ক, কিন্তু এই 32 নম্বরটা এত বিখ্যাত। এবং এই যখন স্বাধীনতা ঘোষণা করা হয়, যখন স্বাধীনতা যুদ্ধ চলে, যখন বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দেন, যখন উনি গ্রেপ্তার, সব কিছু 32 নম্বরের এই বাড়ি থেকে হয়েছিল। সেটা এখন 11 নম্বর সড়কের 10 নম্বর বাড়ি। আপনারা ভেঙেছেন 11 নম্বর সড়কের 10 নম্বর বাড়ি, যারা ভেঙেছেন তাদেরকে বলছি। কিন্তু মানুষের মনে কিন্তু রয়ে গেছে 32 নম্বর। এদেশের মানুষের মন থেকে 32 নম্বর ভাঙার চেষ্টা করেন না, আপনারা নিজেরাই ধ্বংস হয়ে যাবেন। পাক বাহিনী পর্যন্ত এটা ভাঙার সাহস পায় নাই, কিন্তু আপনারা গায়ের জোরে ভেঙেছেন। এই ভাঙার মাধ্যমে আরো হাজারো বাঙালির মনে এই 32 নম্বরকে চিরস্থায়ী করে দিয়েছেন আপনারা। এই ভগ্নস্তূপের জায়গায় একদিন দেখবেন কত বড় ভবনের তৈরি হয়, যদি থাকেন বেঁচে দেখতে পারবেন। এইভাবে ভাঙলে হয় না। শেখ হাসিনার অপশাসন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন, শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণ, এই সব কিছুর আমরা নিন্দা করি এবং এই সব কিছুর বিচার হতে হবে, আমি এটা মনে করি। আপনারা সেই বিচারটা করেন, কিন্তু বিচার না করে আপনারা যদি গায়ের জোরে এরকম ভাঙতে থাকেন, পুড়তে থাকেন, তাহলে বরঞ্চ তাদের প্রত্যাবর্তনটাকে আপনারা ত্বরান্বিত করছেন। এই জিনিসটা মাথায় রাখবেন। আর আমি এই যে সরকার, বিএনপি সরকার, ওনার একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট, আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের পুলিশরা কি করছে? আপনারা পুলিশদেরকে কি ইনস্ট্রাকশন দিয়েছেন? একজন লোক 32 নম্বরে বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিতে যাবে, তাকে আপনি অ্যারেস্ট করবেন এবং অ্যারেস্ট করে তাকে আপনি সন্ত্রাস বিরোধী মামলা ঢুকাই দেবেন? ফুল দেওয়াটা কি সন্ত্রাসী কাজ? তাও সেই মামলা কি আজকে থেকে 5 মাস আগের মামলা। কাজটা ঠিক হয়েছে ভাই? এর নাম গণতন্ত্র? আপনারা তো মাত্র গণতন্ত্রের যাত্রা শুরু করেছেন, এখন এগুলি দেখাচ্ছেন। এই সরকারের কাছে আমার আরেকটা বক্তব্য, আপনার যে পুলিশ কর্মকর্তা বলে যে 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ, সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আপনার অ্যাকশন নিতে দেরি হচ্ছে কেন? নাকি আপনারা তাদেরকে শিখিয়ে দিয়েছেন এগুলো? সে পুলিশ হওয়ারই যোগ্য না, যে আইন জানে না। আমি এই সরকারের উপর সত্যি এখন কিন্তু হতাশ হতে শুরু করেছি। আজকে তো আমি বেশ হতাশ, এই কারণে যে আজকে আরেকটা খবর শুনলাম যে আনিস আলমগীরের নাকি আজকেও জামিন হয়নি। তার মামলা আজকে উঠেছিল, তার জামিন হয়নি। এই যে সে খুনের মামলার আসামিরা জামিন পায়, একদিনে 5টা জামিন পায়। এই সাবির হোসেন চৌধুরী খুনের মামলা, তার 5টা না 6টা মামলা আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পেয়ে গেছে একই দিনে। আর আনিস আলমগীর, সে কি খুন করছে রে ভাই? সে কিন্তু সাংবাদিক, সত্য কথা বলতে গেছিল, ইউনিট সরকার তাকে আটকে রাখছে। আমি ভেবেছিলাম এই সরকার এসে বোধহয় প্রথম তার মামলাটাকে বাতিল করে দিবে। এই সরকার এসে কিন্তু কয়েক হাজার মামলা অলরেডি বাতিল করে নিচ্ছে, উঠাই নিচ্ছে। আনিস আলমগীরের মামলা আছে,
আনিস আলমগীরকে জেলখানা থেকে বের হতে দেওয়া হবে না। এটার নাম আইনের শাসন? আমি খুবই মর্মাহত, খুবই দুঃখিত এগুলো দেখে। আইনের শাসন কায়েম করতে চেয়েছেন তারেক রহমান সাহেব। আমি ওনাকে বলবো যে আপনি বিবেচনা করে দেখেন, এগুলো কি আইনের শাসন হলো? একটা লোক একদম সে বঙ্গবন্ধুকে ভালোবাসে, সেগুলো যেতে পারবে না? সে 7ই মার্চের ভাষণটাকে তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা বাজাতে পারবে না? আর জামিনযোগ্য মামলায় আনিস আলমকে জামিন পাবে না? না, সত্যি আমি খুব হতাশ। আমি জানি না বিএনপি সরকার এগুলিকে কীভাবে দেখে। হয়তো তারা কি মনে করে, তারা কি আগের ধারাবাহিকতা রক্ষা করতে চায় কিনা এটা আমি জানি না। তবে আগের ধারাবাহিকতা রক্ষা করতে গেলে আগের সরকারের, মানে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে এই দেশের মানুষের কি মনোভাব, সেটাই আপনাদেরকে একটু জেনে নেওয়ার জন্য অনুরোধ করব। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।